প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমাদের সামনে আজকে আমি ধারাবাহিক আলোচনার আর একটা পর্ব নিয়ে হাজির হয়েছি। সেটা তড়িৎ বিভবের চতুর্থ তথা শেষ পর্ব। সেই পর্বটায় আমরা আলোচনা করব। প্রথমেই যে জিনিসটা আমরা দেখব সেই জিনিসটা হচ্ছে তড়িৎ স্থিতিশক্তি, অর্থাৎ ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি। আমরা আজকে দেখে নেব ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি। এটা জানতে গিয়ে আমরা তড়িৎ বিভবের সংজ্ঞা জেনেছিলাম। তড়িৎ বিভব কাকে বলে? তড়িৎ বিভব বলা হয় যে কোন একটি একক ধনাত্মক আধানকে অসীম থেকে তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুতে নিয়ে আসতে যে পরিমাণ কার্য করতে হবে তাকে বলা হচ্ছে তড়িৎ বিভব। এই তড়িৎ বিভব থেকে আমরা জানতে পারছি যে কোন একটা আধানকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে বা অসীম থেকে কোন জায়গায় নিয়ে আসতে আমাদের কিছুটা কার্য করতে হবে। তাহলে এইভাবে আমরা যদি কতগুলো আধানকে অসীম থেকে কোথাও নিয়ে এসে স্থাপন করি, একটা নির্দিষ্ট জায়গায় কতগুলো বিন্দু আধানকে নিয়ে এসে স্থাপন করি, তাহলে এই স্থাপন করতে গেলে আমাদেরকে কাজ করতে হবে। যে কাজটা করতে হবে, যে মোট কাজটা করতে হবে, সেই বিন্দু আধানগুলোকে স্থাপন করার জন্য সেই কৃতকার্যের পরিমাণটাই ওই যে সংস্থাটা আমরা গঠন করলাম সেই সংস্থাটা তড়িৎ স্থিতিশক্তির সঙ্গে সমান হবে। তাহলে আমরা কি করছি, সংজ্ঞাটা কিভাবে দেব? সংজ্ঞাটা এইভাবে দেব যে কতগুলি বিন্দু আধানকে অসীম থেকে কতগুলি স্থানে স্থাপন করা হলে, স্থাপন করতে যে সংস্থা গঠন করা হলো, স্থাপন করার জন্য যে সংস্থা গঠন করা হলো, এটা করতে গিয়ে মোট যে কাজ করতে হচ্ছে সেটাই হচ্ছে তড়িৎ স্থিতিশক্তির পরিমাণ। অর্থাৎ আরেকবার বলছি যে কতগুলি বিন্দু আধানকে অসীম দূরত্ব থেকে নির্দিষ্ট দূরত্বের ব্যবধানে নিয়ে এসে সংস্থা গঠন করতে যে পরিমাণ মোট কাজ করতে হয় তাকে ওই সংস্থাটির তড়িৎ স্থিতিশক্তি বলা হয়। তাহলে এটা করতে গেলে আমরা কি করব? দুটো বিন্দু আধান নিব, একটা হচ্ছে Q1 আর একটা হচ্ছে Q2। তারা পরস্পর থেকে r দূরত্বের ব্যবধানে আছে। তাহলে Q1 আধানটা A বিন্দুতে আছে, Q2 আধানটা B বিন্দুতে আছে। তো এই সংস্থাটা যে গঠন করেছি, Q1 আর Q2 মিলে দুটো বিন্দু আধান r দূরত্বের ব্যবধানে একটা সংস্থা গঠন করেছে। তাহলে এই সংস্থাটা গঠন করতে মোট যে পরিমাণ কাজ করতে হবে সংজ্ঞা অনুযায়ী আমার সেটাই তড়িৎ স্থিতিশক্তির পরিমাণ। তাহলে প্রথমে এটা করতে গেলে কি করব? আমরা ধরে নেব যে A বিন্দুতে Q1 আধানটা আছে, B বিন্দুতে Q2 আধানটি নেই। তাহলে আমরা প্রথমে ধরে নিচ্ছি যে মনে করি A বিন্দুতে Q1 আধান থাকলেও B বিন্দুতে কোনো আধান নেই। তাহলে এই Q1 আধানটা থাকা মানে ওই Q1 আধানটা চারপাশে একটা তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি করবে। তাহলে ওই তড়িৎ ক্ষেত্রের মধ্যেই r দূরত্বে B বিন্দুটা অবস্থিত। তাহলে আমরা জানি কোন একটা আধান থেকে r দূরত্বের কোন বিন্দুতে তড়িৎ বিভবের মান। সুতরাং B বিন্দুর তড়িৎ বিভব A বিন্দুতে Q1 আধানের জন্য B বিন্দুর তড়িৎ বিভব
ভি সমান সমান কত হয়ে যাবে আমরা দেখতে পাবো। আমরা জানি যে 1/4 পাই ইপসাইলন 0 আধান বাই দূরত্ব। তাহলে এখানে আধানটা আমার Q1 আর দূরত্বটা R। তাহলে এই বি বিন্দুর তড়িৎ বিভবের পরিমাণ হচ্ছে এটা। এবার আমরা প্রথমে বিভবের সংজ্ঞা দিয়েছি, তার মানে ওই বি বিন্দুতে যদি আমরা একটা একক ধনাত্মক আধান অসীম দূরত্ব থেকে নিয়ে আসি, তাহলে আমাকে এতটা পরিমাণ কাজ করতে হবে বিভবের সংজ্ঞা অনুযায়ী। তাহলে এবার যদি আমরা একক ধনাত্মক আধানের পরিবর্তে Q2 আধানটাকে অসীম দূরত্ব থেকে নিয়ে এসে এই বি বিন্দুতে আমরা বসাতে চাই, তাহলে আমাকে কতটা কাজ করতে হবে? যেহেতু একক আধানকে নিয়ে আসতে আমাকে ভি পরিমাণ কাজ করতে হচ্ছে, তাহলে কিউ আধানকে নিয়ে আসতে কিউ ভি পরিমাণ কাজ করতে হবে। সুতরাং Q2 আধানকে অসীম থেকে বি বিন্দুতে নিয়ে আসতে মোট কৃতকার্য W সমান সমান V ইন্টু Q2। কারণ একক আধানকে নিয়ে আসতে আমার ভি পরিমাণ কাজ করতে হয়, তাহলে Q2 আধানকে নিয়ে আসতে ভি ইন্টু Q2 পরিমাণ কাজ করতে হবে। তাহলে সমান সমান এটা হয়ে যাচ্ছে ভি এর মানটা 1/4 পাই ইপসাইলন 0 Q1 বাই R, আর এখানে Q2 গুণ হচ্ছে, তার মানে 1/4 পাই ইপসাইলন 0 Q1 Q2 বাই R। তাহলে এতটা পরিমাণ আমাকে কাজ করতে হচ্ছে। প্রথমে আমাকে Q1 আধানটা নিয়ে আসতে কোনো কাজ করতে হবে না, কারণ হচ্ছে যে Q1 আধানটা যখন নিয়ে আসি তখন ওই অঞ্চলে কোনো তড়িৎ ক্ষেত্র ছিল না, তাই কোনো রকম কাজ করতে হয়নি। যখনই Q2 আধানটা নিয়ে আসছি তখন সেই Q1 আধানের চারপাশে যে তড়িৎ ক্ষেত্র সেই তড়িৎ ক্ষেত্রের আন্ডারে নিয়ে আসছি, তাই Q2 আধানকে নিয়ে আসতে কাজ করতেছে। সুতরাং আমরা বলতেই পারি যে এই Q1 আর Q2 মিলে যে সংস্থাটা গঠন করেছে, তাহলে সেই সংস্থাটা গঠন করতে আমাকে মোট এতটা পরিমাণ কাজ করতে হচ্ছে। তাহলে আমরা বলতেই পারবো যে অতএব Q1 ও Q2 দ্বারা গঠিত সংস্থা তৈরিতে মোট কৃতকার্য W সমান সমান 1/4 পাই ইপসাইলন 0 Q1 Q2 বাই R। তাহলে স্থিতিশক্তির সংজ্ঞা অনুযায়ী সংস্থাটা গঠন করতে যে পরিমাণ কাজ করতে হয় মোট, সেটাই হচ্ছে ওই সংস্থাটা তড়িৎ স্থিতিশক্তির পরিমাণ। তাহলে সংজ্ঞা অনুযায়ী আমরা লিখতেই পারি যে এই কৃতকার্যটাই ওই সংস্থাটার তড়িৎ স্থিতিশক্তির পরিমাণ। অতএব ওই সংস্থার তড়িৎ স্থিতিশক্তি সমান ইউ সমান সমান আমরা স্থিতিশক্তিকে ইউ অক্ষর দ্বারা প্রকাশ করি 1/4 পাই ইপসাইলন 0 Q1 Q2 বাই R। তাহলে এই হচ্ছে আমার দুটো আধানের দ্বারা গঠিত সংস্থার তড়িৎ স্থিতিশক্তির পরিমাণ। তাহলে আমরা আর দূরত্বে অবস্থিত দুটি বিন্দু আধানের জন্য আধান Q1 আর Q2 এর জন্য Q1 Q2 দ্বারা গঠিত সংস্থার তড়িৎ স্থিতিশক্তি U সমান সমান 1/4 পাই ইপসাইলন 0 Q1 Q2 বাই R। এটা কিন্তু SI পদ্ধতিতে আমরা করেছি, SI সিস্টেমে, SI পদ্ধতিতে। কারণ এই যে আমার ধ্রুবকটা, এই ধ্রুবকটা কিন্তু SI এর জন্য প্রযোজ্য। যদি CGS পদ্ধতিতে করতাম আমরা, U সমান সমান এই ধ্রুবকটা তখন কিন্তু বাদ পড়ে যেত। আমরা জানি 1/4 পাই ইপসিলন 0টা শুধুমাত্র SI পদ্ধতির জন্য ধ্রুবকটা ব্যবহার হয়, CGS এর জন্য এটা 1 হয়ে যায়। তাহলে সেক্ষেত্রে আমার এই CGS পদ্ধতিতে তড়িৎ স্থিতিশক্তি U সমান সমান হয়ে যাবে Q1 Q2 বাই R। এবার আমরা জানি যে শক্তির যে একক হয়, শক্তির CGS একক হচ্ছে R আর SI একক হচ্ছে জুল। তো এখানেও কিন্তু
স্থিতিশক্তি, তড়িৎ স্থিতিশক্তির একক কিন্তু একই হবে। অর্থাৎ এই যখন এসআই করব আমরা, তখন এর এককটা বসবে জুল, আর যখন সিজিএস এ করব তখন এর এককটা বসবে আর। তাহলে এইভাবে আমরা সিজিএস এবং এসআই পদ্ধতিতে আমরা একক সহ আমরা তড়িৎ স্থিতিশক্তির মানটা বের করতে পারছি। এবারে যদি আমার অঙ্ক করার সময় বহু সংখ্যক আধান থাকে, অনেকগুলো আধান আছে, তাহলে সেক্ষেত্রে আমরা কি করে অঙ্কটার সমাধান করব? সেটা করতে গেলে আমাদের যে কথাটা অবশ্যই মনে রাখতে হবে যে অনেকগুলো আধান যত সংখ্যকই হোক, তারাকে আমরা বিভিন্ন ভাবে জোড়ায় জোড়ায় ভাগ করে নেব, দুটো 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 করে সেপারেট করে নেব। অর্থাৎ সেপারেট করা মানে এটা নয় যে তারা দুটো দুটো মিলে কত রকম কম্বিনেশন তৈরি করছে, সেটা করে নেব। অর্থাৎ তিনটে আধান আছে, তাহলে তিনটে আধান থাকলে কি হবে? প্রথমটা দ্বিতীয়টা মিলে একটা জোড়া, প্রথমটা তৃতীয়টা মিলে একটা, দ্বিতীয়টা তৃতীয়টা, মানে তিনটে জোড়া হবে। তাহলে এইভাবে প্রতিটি জোড়ার জন্য আলাদা আলাদা করে আমরা এই ফর্মুলাতে তড়িৎ স্থিতিশক্তি বের করতে পারবো। করার পরে যেহেতু তড়িৎ স্থিতিশক্তিটা হচ্ছে কি রাশি? স্কেলার রাশি। তাহলে স্কেলার রাশির যোগ বিয়োগ গুণভাগ সাধারণ বীজগণিতের নিয়মে হয়। তাহলে প্রত্যেকটা দুটো বিন্দু আধানের জন্য বের করে এই ফর্মুলার সাহায্যে বের করে তাদেরকে যদি আমরা সিম্পলি যোগ করে দিই, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমার মোট ওই সংস্থাটার তড়িৎ স্থিতিশক্তি বেরিয়ে যাবে। যদি চারটে হয়, চারটে আধান থাকে, তাহলে চারটে আধান থাকলে কিন্তু আমাদের জোড়া হবে টোটাল, তোমার কম্বিনেশন হবে আমরা 4C2, অর্থাৎ 6টা কম্বিনেশন পাবো আমরা। সেক্ষেত্রে আমাদের ওই 6টা জোড়ার জন্য প্রত্যেকের ক্ষেত্রে তড়িৎ স্থিতিশক্তি বের করে তাদেরকে যোগ করব। এবার আরেকটা কথা বলে নি যে হয়তো দেখা যাচ্ছে যে আমাদের দুটো আধানের মধ্যে একটা ধনাত্মক একটা ঋণাত্মক যদি হয়, একটা প্লাস আধান প্লাস Q1 আর আরেকটা আর দূরত্বে যদি মাইনাস Q1 আধান থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা করতে পারবো, বা এখানে একটা ধরো এটা মাইনাস এটা প্লাস, তাহলে কি হতো? এই যে Q1 আধান থেকে আর দূরত্বে বিভবটা কত হয়ে যেত? V সমান সমান -1/4πε0 Q1/r, কারণ ঋণাত্মক আধানের জন্য বিভবটা ঋণাত্মক হয়। তাহলে এই আধানটাকে নিয়ে আসতে মোট কৃতকার্য কত হবে? তখন আমরা W সমান সমান হয়ে যেত V × Q2, তার মানে একটা -1/4πε0 Q1 Q2/r। তখন আমাদের মাইনাস চিহ্নটা আসতো, এটাই কিন্তু তড়িৎ স্থিতিশক্তির পরিমাণ হতো। অর্থাৎ একটা প্লাস একটা মাইনাস হলে মাইনাস আসবে, আর যদি দুটোই মাইনাস হয় তখন উল্টোটা হয়ে যাবে। উল্টোটা হবে এই কারণে যে এই মাইনাস আধানের জন্য এখানে মাইনাস বিভব সৃষ্টি হবে, আর এটা যদি আবার মাইনাস হতো তখন বলের দ্বারা কাজ হতো। তাহলে সেক্ষেত্রে আমার বলের দ্বারা বলের বিরুদ্ধে কাজ হতো। এই মাইনাস মাইনাসকে কি করতো? নিয়ে আসতে বিকর্ষণ করতো। তাহলে এই বলের বিরুদ্ধে কাজ হওয়ার জন্য তখন সেক্ষেত্রে আমার আরেকটা মাইনাস আসতো। তাহলে ওই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যেত। অর্থাৎ দুটোই যদি মাইনাস আধান থাকে, এটা মাইনাস Q1 আর এটা হচ্ছে মাইনাস Q2, তখন তড়িৎ স্থিতিশক্তি আমার U সমান সমান হয়ে যাবে 1/4πε0 Q1 Q2/r। অর্থাৎ এটা তো মাইনাস বসবে আর Q2 তেও মাইনাস বসবে, দিয়ে আমার আলটিমেটলি প্লাস হয়ে যাচ্ছে 1/4πε0 Q1 Q2/r। এই হচ্ছে আমার যদি দুটোই ঋণাত্মক হয় তার জন্য তড়িৎ স্থিতিশক্তি। এবার আমরা একটা উদাহরণ দেখে নেব যে তিনটে বিন্দু আধান মিলে একটা ত্রিভুজ গঠন করেছে, তাহলে সেক্ষেত্রে তাদের তড়িৎ স্থিতিশক্তি কত হবে সেটা আমরা দেখে নেব। দেখো আমরা তিনটা বিন্দু আধান নিয়েছি, একটা Q1, একটা মাইনাস Q2, একটা প্লাস Q3, অর্থাৎ দুটো ধনাত্মক একটা ঋণাত্মক। এই Q1 আর Q2 এর মধ্যে দূরত্ব R12, Q2 Q3 এর মধ্যে R23, মানে 2 এর 3 এর মধ্যে দূরত্ব, আর Q1 Q3 এর মধ্যে দূরত্ব R13। তাহলে এখানে আমার কটা জোড়া তৈরি হচ্ছে? তিনটে জোড়া। আমি যে আগের কথাটা বললাম যে জোড়াগুলো আমাকে চিহ্নিত করে নিতে হবে। এই দুটো মিলে একটা জোড়া, এই দুটো মিলে একটা জোড়া, আর এই দুটো মিলে একটা জোড়া। তাহলে প্রতিটি জোড়ার জন্য স্থিতিশক্তি বের করতে পারবো। তাহলে এই যে জোড়ার জন্য আমার স্থিতিশক্তিটা কত হয়ে যাবে? এই Q1 আর Q2 জোড়ার জন্য স্থিতিশক্তি আমরা U12 জন্য আমার হয়ে যাচ্ছে 1/4πε0 Q1 গুণিত মাইনাস Q2/R12।
একইভাবে আমার এই 1 আর 3 জোড়ার জন্য বের করতে হবে। 1 আর 3 নম্বরের জন্য, 1 নম্বর আর 3 নম্বরের জন্য কত হবে? u13 equals to 1/4 pi epsilon 0 q1 q2 দুটোই ধনাত্মক বাই r13। একইভাবে আমার এই 2 নম্বর আধান আর 3 নম্বর আধান এই জোড়াটার জন্য তড়িৎস্থিতি শক্তি u23 সমান সমান 1/4 pi epsilon 0 মাইনাস q2 গুণিত q3। তাহলে আমার মোট, অর্থাৎ এই জোড়ায় প্রত্যেকটা জোড়ার জন্য মোট তড়িৎস্থিতি শক্তি আমরা বীজগাণিতিক যোগ করব। তাহলে মোট তড়িৎস্থিতি শক্তি ইকুয়ালস টু u1 প্লাস u2 প্লাস u3 যদি যোগ করি সবার 1/4 পাই ইপসাইলন 0, এখানে সরি r23 টা বসবে, দূরত্বটা বসবে, বসা হয়নি। 4 পাই ইপসাইলন 0 কমনে আসবে, তাহলে এখানে কি আসছে? মাইনাস q1 q2 মাইনাস q1 q2 বাই r12, এখানে প্লাস আসবে q1 q2 বাই q1 এটা q3 হবে। তাহলে q1 q3 যেহেতু এটা 1 আর 3 এর মধ্যে দূরত্ব, 1 আর 3 বাই r 1 আর 3 এর মধ্যে দূরত্ব মাইনাস, এটা প্লাসে মাইনাস হবে, মাইনাস হয়ে যাবে q2 q3 বাই r23। যদি মাইনাস না থাকতো তাহলে সবগুলোই প্লাস হতো। তাহলে এইভাবে আমরা এই সংস্থাটা তড়িৎস্থিতি শক্তি বের করতে পারছি। একইভাবে চতুর্ভুজ হলে বের করতে পারবো। চতুর্ভুজ হলে কিন্তু 6টা জোড়া তৈরি হতো। চতুর্ভুজ হলে 6টা জোড়া তৈরি হতো কিভাবে দেখো, এই দুটো মিলে একটা জোড়া, এখানে একটা জোড়া, এই দুটো মিলে একটা জোড়া, এই দুটো মিলে একটা, তাহলে 1 2 3 এই দুটো মিলে একটা, তাহলে 4টে জোড়া হলো। আবার এই কোণাকোণে এই দুটো মিলে একটা জোড়া 5, আবার এই কোণাকোণে মিলে একটা জোড়া 6, তাহলে মোট 6টা জোড়ার জন্য আমরা কিন্তু তড়িৎস্থিতি শক্তি বের করতে হতো। করে তাদের বীজগাণিতিক যোগ করলে আমরা এইভাবেই করতে পারবো। আর আরেকটা জিনিস করে নেব, সেটা হচ্ছে যে এখান থেকে আমরা জানি এই 1/4 পাই ইপসাইলন 0 এই মানটা হচ্ছে 9 × 10⁹। তাহলে এই মানটা যদি বসিয়ে দিই, তাহলে এখানে বসিয়ে দিলে 9 × 10⁹, তারপরে এই মানগুলো যা আছে বসিয়ে আমরা এ করব। যদি দেখা যায় আধানগুলো যদি সিজিএস এ দেওয়া থাকে তাহলে এই মানটা ব্যবহার করব না, ধ্রুবকটা, অর্থাৎ ইএসইউ এককে দেওয়া থাকলে এটা ব্যবহার করব না। আর যদি কুলম্ব এককে দেওয়া থাকে তাহলে কিন্তু এই ফর্মুলাটা আমরা ব্যবহার করে করব। এরপরে যে জিনিসটা আমরা দেখব সেটা হচ্ছে দ্বিমেরুর জন্য স্থিতিশক্তি। তাহলে দ্বিমেরুর জন্য স্থিতিশক্তিকে আমরা পোটেনশিয়াল এনার্জি ডিউ টু ইলেকট্রিক ডাইপোল, পোটেনশিয়াল এনার্জি ডিউ টু ইলেকট্রিক ডাইপোল। তো এটা আমরা আগের চ্যাপ্টারে পেয়ে যাব, এটা আমরা আগেই করেছি। সেটা হচ্ছে যে ইলেকট্রিক ডাইপোল পার্ট আমরা 1 এ এটা পেয়ে যাব। ইলেকট্রিক ডাইপোলের দুটো পার্ট আছে আগের চ্যাপ্টারে, তড়িৎ ক্ষেত্রের জন্য আগের চ্যাপ্টারে, সেই পার্ট 1 এ আমরা এটা পেয়ে যাব। ফলে এটা আমরা আর করছি না। এরপরে আমরা যে জিনিসটা করব সেটা হলো আমরা তড়িৎ মহাকর্ষীয় ক্ষেত্রে জানি যে কোন একটা বস্তু যদি উপর থেকে নিচে পড়ে তাহলে জানি তার উপর থেকে নিচে পড়তে সে অভিকর্ষ বলের দ্বারা কাজ করে, তার ফলে তার স্থিতি শক্তিটা ক্রমশ হ্রাস পেতে থাকে। আর এই স্থিতি শক্তি হ্রাস পেয়ে সে কার্যটা করছে স্থিতি শক্তি খরচ করে করে, তার ফলে কিন্তু এই কাজটা তার গতি শক্তির উপরে সঞ্চিত হচ্ছে, অর্থাৎ শক্তির সংরক্ষণটা মান্য হচ্ছে। একই রকম জিনিস কোন একটা আহিত কণা যখন দেখা যাবে যে একটা তড়িৎ ক্ষেত্রের ভিতর দিয়ে যাচ্ছে, তাহলে তড়িৎ ক্ষেত্রের ভিতর দিয়ে গেলে তাকে কিন্তু কার্য সম্পাদন করতে হবে। সেই কার্য সম্পাদন করার ফলে তার স্থিতি শক্তিটা হ্রাস পাবে, আর এই স্থিতি শক্তি হ্রাস পেলে তার গতি শক্তিটা বৃদ্ধি পাবে। তো কতটা বৃদ্ধি পাবে সেটাই আমরা দেখব, যে কাইনেটিক এনার্জি অফ এ চার্জ পার্টিকেল ইন ইলেকট্রিক ফিল্ড, একটা আহিত কণার গতি শক্তি বের করব তড়িৎ ক্ষেত্রে। তড়িৎ ক্ষেত্রে গতিশীল আহিত কণার গতি শক্তি বের করব আমরা।
তাহলে কি হচ্ছে, আমরা জানি যে একটা m ভরের, আমরা ধরে নিচ্ছি একটা m ভরের, মনে করি m ভরের q আধান v বিভব প্রভেদের ভিতর দিয়ে যাওয়ার ফলে তার বেগ v1 থেকে v2 তে বৃদ্ধি পেল। তাহলে আমরা জানি যে কিউ আধান যদি ভি বিভব প্রভেদ ভিতর দিয়ে যায় তাহলে সম্পাদিত কার্য, অতএব কিউ আধান ভি বিভব প্রভেদের ভিতর দিয়ে যেতে সম্পাদিত কার্য W সমান সমান কিউ ইন্টু ভি, এটা আমরা জানি। তাহলে এতটা কাজ করছে, এই কাজটা করার ফলে তাদের কিন্তু স্থিতিশক্তিটা কমছে। তাহলে এতটাই স্থিতিশক্তির হ্রাস, তাহলে এই স্থিতিশক্তির হ্রাসটাই তার শক্তি সংরক্ষণ নিয়ম অনুযায়ী গতিশক্তিতে রূপান্তরিত হচ্ছে। তাহলে অতএব তার স্থিতিশক্তির হ্রাস ইউ সমান সমান হচ্ছে কিউ ইন্টু ভি। আবার আমরা দেখেছি তার গতিশক্তি বৃদ্ধি পেয়েছে, তার ভি বেগটা v1 থেকে কত হয়েছে, v2 হয়েছে। তাহলে তার গতিশক্তি কতটা বৃদ্ধি পেয়েছে, আমরা গতিশক্তি জানি কত, গতিশক্তি কোন একটা কণার গতিশীল কণার গতিশক্তি কেই, কাইনেটিক এনার্জি আমরা জানি m ভরের কণা হাফ m v স্কয়ার হয়। তাহলে প্রথমে ছিল হাফ m v1 এর স্কয়ার, দ্বিতীয়ত হয়েছে হাফ m v2 এর স্কয়ার। তাহলে কতটুকু বৃদ্ধি পেল, তাহলে অতএব কণাটির বেগ v1 থেকে v2 হওয়ায় গতিশক্তি বৃদ্ধি হাফ m v2 স্কয়ার মাইনাস হাফ m v1 এর স্কয়ার। এটা ছিল পরের গতিশক্তি, এটা আগের গতিশক্তি, তার বিয়োগ করলাম। তাহলে হাফ m যদি কমন নিই v2 স্কয়ার মাইনাস v1 এর স্কয়ার। তাহলে এতটা পরিমাণ গতিশক্তি বৃদ্ধি পেল, কি করে বৃদ্ধি পেল, স্থিতিশক্তির হ্রাস ঘটেছে বলে। তাহলে অতএব আমরা লিখতেই পারবো যে এই এটা শর্তানুযায়ী হাফ m v2 স্কয়ার মাইনাস v1 এর স্কয়ার সমান সমান কিউ ভি। অর্থাৎ কিউ, এটা ভিটা ক্যাপিটাল, এটা হচ্ছে বিভব। তাহলে এই সম্পর্ক অনুযায়ী বিভব যদি দেখা যায় কণাটা প্রথমে স্থির ছিল, অর্থাৎ স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে, স্থির থেকে যাত্রা শুরু করে v1 সমান সমান 0 এবং v2 সমান সমান v হচ্ছে। তাহলে কি দাঁড়াচ্ছে আমাদের, তাহলে এটা যদি হয়ে যায় তাহলে আমাদের এটা হয়ে যাবে হাফ m v স্কয়ার মাইনাস 0 সমান সমান কিউ ইন্টু ভি। তাহলে এখান থেকে v স্কয়ার সমান সমান 2 কিউ ভি বাই m, বা v সমান সমান √2 কিউ ভি বাই m। এইভাবে আমরা এই সমীকরণের সাহায্যে কোন একটা আহিত কণা যদি তড়িৎ ক্ষেত্রের ভিতর দিয়ে যায় তাহলে তার বেগের কতটা, বেগটা বা তড়িৎ ক্ষেত্রে যদি সে অবস্থান করে তাহলে তড়িৎ ক্ষেত্র তার উপর বল প্রয়োগ করবে, আর ওই বল প্রয়োগ করার ফলে সে গতিশীল হবে। তাহলে কতটা সে বেগ প্রাপ্ত হবে সেই বেগটা আমরা বের করে নিতে পারছি। তো এখানে আমরা যে কণাটা গতিশীল হলো, আহিত কণা মেনলি ইলেকট্রন প্রোটন গুলো কোন একটা তড়িৎ ক্ষেত্রে যদি গতিশীল হয় তার যে শক্তি, কতটা সে শক্তি অর্জন করলো সেই শক্তিটা কিন্তু আমরা শক্তির যে একক, শক্তির সিজিএস একক
আর এসআই একক জুল। এটা কিন্তু আমরা ব্যবহার করি না, কারণ হচ্ছে যে এই এককগুলো যথেষ্টই কিন্তু বড় একক। বড় একক হওয়ায় আমরা এই শক্তি পরিমাপের জন্য ছোট একক ব্যবহার করি। সেই এককটা হচ্ছে এই ইলেকট্রনের শক্তি মাপার জন্য শক্তির একক ব্যবহার করি, সেটা হচ্ছে ইলেকট্রন ভোল্ট। সংক্ষেপে আমরা ইভি বলি। কাকে বলা হয়? একটি ইলেকট্রন মানে একটা ইলেকট্রনের সমান আধান হতে পারে। একটি ইলেকট্রন বা একটা ইলেকট্রনের সমান আধান 1 ভোল্ট বিভব প্রভেদের ভিতর দিয়ে যাওয়ার ফলে যে পরিমাণ কার্য সম্পাদিত হয় তাকেই বলা হচ্ছে ওর 1 ইলেকট্রন ভোল্ট শক্তি। তাহলে আরেকবার বলছি, একটি ইলেকট্রন বা ইলেকট্রনের সমান পরিমাণ আধান 1 ভোল্ট বিভব পার্থক্যের ভিতর দিয়ে যাওয়ার ফলে যে পরিমাণ কার্য সম্পাদিত হয় তাকেই বলা হচ্ছে আমরা 1 ইলেকট্রন ভোল্ট। তাহলে আমরা জানি যে সম্পাদিত কৃতকার্য W সমান সমান Q ইনটু V। তাহলে এখানে আমার সম্পাদিত কৃতকার্যটাকে 1 ইলেকট্রন ভোল্ট বলছে। তাহলে 1 ইলেকট্রন ভোল্ট সমান সমান একটা ইলেকট্রনের আধান ইনটু 1 ভোল্ট। একটা ইলেকট্রনের আধান আমরা জানি 1.6 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 19 কুলম্ব। আর 1 ভোল্ট, তাহলে এই কুলম্ব আর ভোল্ট গুণ করলে আমরা শক্তির যে একক সেটা কি পাবো? জুল পাই। তাহলে এটা হয়ে যাচ্ছে 1.6 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 19 জুল। খুবই গুরুত্বপূর্ণ রিলেশন আমাদের ফিজিক্সের ক্ষেত্রে। এটা যখন আমরা মডার্ন ফিজিক্স পড়বো আমাদের খুবই কাজে লাগবে। সেখানে আরেকবার আমাদের আছে যে 1 ইলেকট্রন ভোল্ট সমান সমান 1.6 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 19 জুল। যদি এটাকে জুল থেকে আগে যেতে চাই তাহলে 1 জুল সমান সমান আমরা জানি 1 জুল সমান সমান 10 টু দি পাওয়ার 7 আর। তাহলে এটা যদি বসিয়ে দিই 1.6 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 19 ইনটু 10 টু দি পাওয়ার 7, তাহলে এটা আর হয়ে যাচ্ছে। তাহলে 19 থেকে 7 বাদ, তাহলে এটা হয়ে যাবে 1.6 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 12 আর। তাহলে এই দুটো হচ্ছে আমার জুলের সঙ্গে ইলেকট্রন ভোল্টের সম্পর্ক আর আর্গের সঙ্গে ইলেকট্রন ভোল্টের সম্পর্ক। এখান থেকে যে কোশ্চেনটা খুবই দেয় পরীক্ষায়, ইলেকট্রন ভোল্ট কিসের একক? তাহলে উত্তর হবে ইলেকট্রন ভোল্ট হচ্ছে শক্তি মাপার একক। কিসের শক্তি মাপা হয়? ইলেকট্রন প্রোটনের শক্তিটা আমরা মেইনলি ইলেকট্রন ভোল্ট এককের সাহায্যে মেপে থাকি। তাহলে এই 1 ইলেকট্রন ভোল্ট সমান সমান এত জুল, 1 ইলেকট্রন ভোল্ট সমান সমান এত আট।